হ্যালো তৌহিদ ভাই, কেমন হ্যালো আছেন? শাকিল। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? নাইস টু সি ইউ। আলহামদুলিল্লাহ ভাই। ওয়েলকাম ব্যাক তৌহিদ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ আজকে সো মাচ। আমরা যে বইটা নিয়ে কথা বলবো নাম হচ্ছে গ্যাম্বলিং অন ডেভেলপমেন্ট, ওয়াই সাম কান্ট্রিজ উইন অ্যান্ড আদার্স লুজ। দিস ইজ রিটেন বাই a technocrat from United Kingdom. So his name is Stefan Darkon and he's like you, Tohid bhai. He worked for the government all his life, and for his work he went to different country and experienced the development or the underdevelopment, the deterioration or the improvement of a country by his own experience. So formally Stefan Darkon is an Oxford professor এবং সে হচ্ছে former chief economist at the UK's Department of International Development, which is called DFID. বাংলাদেশের এটা কোনটা ভাই, কোন ডিপার্টমেন্ট এই কাজটার সিমিলারিটিস করে, কোন ডিপার্টমেন্ট? না, আমাদের আসলে তো আমরা তো ওরকম ইন্টারন্যাশনাল এইটা করি না আরকি। আমাদের আমরা তো ভাই আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের ফরেন মিনিস্ট্রি প্লাস হচ্ছে এক্সটার্নাল রিসোর্স ডিভিশন, এরা হয়তো বা কিছু কিছু কাজ করে যদি দরকার হয় করে, বাট ওরকম আসলে প্রয়োজন পাওয়া যায়। সো এখানে পার্সপেক্টিভটা একটু মানে কনটেক্সটটা যদি দেই, ডেভেলপিং কান্ট্রিজরা অ্যাডভান্সড কান্ট্রি থেকে যে হেল্প পায়, ওই একটা হেল্পের যে ডিপার্টমেন্ট ইউকে, ওই ইউকে ডিপার্টমেন্টের হেড ছিল আমাদের যে অথর। ওনার যে এক্সপিরিয়েন্স, ওনার যে আইডিয়া, ওনার যে থিওরি, ওনার যে আর্গুমেন্টস, সেটা বেসড অন নট এনি স্পেসিফিক থিওরিটিক্যাল পার্সপেক্টিভ। সো আমরা প্রথমে যে বই ডিসকাশন করছি, 23 things they don't tell you about economics, then Henry Hazlitt's Economics in One Lesson, then David Grieber's we talked about debt. Then this book actually gives us the practical perspective, like if I want to develop a country, what should my recipe be? And he's that guy who says, okay, we have problems, we have everything, but we also have a solution. So that's why we selected this book. This book goes beyond our normal economic theories and gives us a recipe why, how some countries, and taking the examples of some developed and underdeveloped countries, what can be done to develop a poor country. ওনার যে কোর আইডিয়াটা ওনার পুরো বইয়ের মধ্যে আমি যদি এক লাইনে বলি, সেটা হচ্ছে যে কোনো একটা দেশকে যদি উন্নতি করতে হয়, যে ডেভেলপমেন্ট যদি করতে হয়, ওই প্রোগ্রেসটা হচ্ছে ওই দেশের এলিট এবং ওই দেশের যে গভর্নমেন্ট, এর মধ্যে একটা রিলায়েবল এবং ক্রেডিবল কমিটমেন্ট that they will sacrifice their short-term gain to achieve long-term growth for the country. Amazing. No, I'm not talking about economics. I'm not talking about anything. I'm just saying, you want to develop a country. Yes, it's politics. So if you want to develop a country, the government and the elite class of that country. Elite class can include everything. Tauhid bhai, I will ask you to go into this idea. What is this development bargain concept? What is this gambling on development? What does actually mean gambling on development? এই পয়েন্ট থেকে যে এলিট অ্যান্ড গভর্নমেন্টের গ্যাম্বলিং করতেছে ডেভেলপমেন্টের উপর, এই পয়েন্ট থেকে একটু এই বইয়ের কোর কনসেপ্ট একটু বুঝায় বলেন ভাই। আচ্ছা, কোর কনসেপ্টটা যদি আমি বুঝাতে চাই, আমি প্রথমে 4টা শব্দ ব্যবহার করব। যে একটা ডেভেলপমেন্টের পূর্ব শর্ত হচ্ছে এলিট বার্গেইন, এইটা দুটো শব্দ। আর এটা হচ্ছে গ্যাম্বলিং অন ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট নিয়ে গ্যাম্বলিং করতে হবে। এখন এলিট বার্গেন বলতে আমাদের এই অথর স্টেফান ডারকন যেটা বোঝাতে চেয়েছেন, প্রত্যেকটা দেশে কিছু গোষ্ঠী বা কয়েকটা গোষ্ঠী বা মুষ্টিমেয় কিছু মানুষ কিন্তু একটা দেশের মানে মূল চালিকা শক্তি। এটা উন্নত দেশ হোক, অনুন্নত দেশ হোক, অথবা একদমই দরিদ্র দেশ হোক। এই গোষ্ঠীর মধ্যে কে কে থাকতে পারে? দ্য পলিটিশিয়ানস, যাদেরকে আমরা সামনে থেকে দেখি, বিউরোক্র্যাটস, দ্য মিলিটারি, জার্নালিস্ট, একাডেমিশিয়ান, টপ ইন্টেলেকচুয়ালস অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ। তার বক্তব্য হচ্ছে যে একটা দেশ উন্নত হবে কি হবে না, এইটা ডিপেন্ড করবে এই যে গ্রুপ অফ এলিট পিপলরা রয়েছে। আরেকটা গ্রুপ আমি মিস করে গিয়েছি, সেটা হচ্ছে যে টপ বিজনেসম্যান অলসো আর কি। মানে মোটামুটি টপ বলতে যেটা বোঝায় ওই সময় এক্সিস্টিং যে টপ প্লেয়াররা রয়েছে, এরাই হচ্ছে এলিট। এই এলিটরা দিন শেষে তাদের দেশ নিয়ে কি ধরনের ডিসিশন নেয়, ডিসিশনটা কোনো খাতাপত্রে না, কোনো চুক্তির মধ্যে না, মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং, অলিখিত একটা কন্ট্রাক্টের মধ্যে যেই সাম্যাবস্থায় পৌঁছায়, আমরা যদি সায়েন্সের ভাষায় বলি যে সাম্যাবস্থায় পৌঁছানো আর কি, যেই সাম্যাবস্থাটায় পৌঁছাবে, এটা যদি উন্নয়নের পক্ষে হয় তাহলে ওই দেশটা উন্নত হবে, আবার যদি এটা উন্নয়ন বা গ্রোথের বিপক্ষে হয় তাহলে ওই দেশটা অনুন্নত হবে। তুমি এরপরে সাম্য, এটা ইংলিশ ওয়ার্ড কি ভাই? ইকুইলিব্রিয়াম। কারণ ধর পলিটিশিয়ানদের একটা লেভেল অফ এক্সপেকটেশন থাকবে, তোমার ব্যুরোক্রেটদের থাকবে, মিলিটারি থাকবে, বিজনেসম্যানদের থাকবে,
সব গ্রুপেরই যারা যেই গ্রুপ থেকে ইনফ্লুয়েন্স করতে পারে তাদের একটা এক্সপেকটেশন থাকবে, বিভিন্ন মানে সারফেস থেকে টেনশন থাকবে আর কি। টেনশনগুলো যেই পয়েন্টে গিয়ে তোমার স্টেডি হবে, দ্যাট স্টেডি পয়েন্ট উইল গিভ ইউ দ্য সিগনাল যে whether the country is going to be developed or the country is going to be lagging behind as a poor country। এটা একদমই ফাইনাল পিন পয়েন্ট একটা ব্যাপার আর কি। এখন আরেকটা কথা যে আমি বলেছিলাম যে গ্যামলিং অন ডেভেলপমেন্ট, এক্ষেত্রে তোমাদের তখন যারা সাম্যাবস্থায় থাকবে তখন ওদের মধ্যে তোমার এই রিস্কটা নিতে হবে যে ইফ আই টেক দিস রিস্ক, এইটা দেশের উন্নয়ন হতেও পারে না হতে পারে। আবার আমাদের উন্নয়ন আমরা যে আশা নিয়ে তোমার এই গ্যামলিংটা করলাম সেটাও আবার নাও হতে পারে। যেমন ধরো আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বলি যে একটা দেশে তেমন কোনো রিসোর্স নাই, তো ওই দেশে তোমার মনে করো যে গ্যামলিংটা কেমন হতে পারে, ওই দেশে গ্যামলিংটা হতে পারে যে এইখানে যদি গ্রোথ হয় কিছু, তাহলে আমরা কিছু ব্যবসা করতে পারবো, সবাই ব্যুরোক্রেটদের একটু তোমার বেতন বাড়বে, আর্মির একটু কাজ করার সুযোগ হবে, তারপরে তোমার ব্যবসায়ীদের বিভিন্ন ট্যাক্স দেওয়ার সুযোগ হবে, মানুষজন একটু উন্নয়ন হবে। আবার ঠিক একটা কান্ট্রিতে প্রচুর পরিমাণে ন্যাচারাল এন্ডাওমেন্ট রয়েছে, অর্থাৎ তোমার অয়েল রয়েছে, গ্যাস রয়েছে, এটা রয়েছে, সেটা রয়েছে, ডায়মন্ড রয়েছে, কিন্তু যারা এলিট তারা মনে করতেছে এত কিছু তো চিন্তা করার দরকার নাই, এখানে আমরা ডাইরেক্ট কারোর কাছে দিয়ে দিব এই ন্যাচারাল রিসোর্সগুলোকে, ওইখান থেকে আমরা যেটা পাবো এটা যদি আমরা ভাগাভাগি করে আমাদের সবচেয়ে বেশি লাভ হয়, তো মানুষের উন্নয়ন বা দেশের উন্নয়ন তত জরুরি না, আমাদেরটা হলেই হলো আর কি। সুতরাং এই যে তোমার একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে তোমার এলিট বার্গেইন এবং গ্যামলিং অন ডেভেলপমেন্ট। এইটা হচ্ছে তোমার এই বইটার কোর কনসেপ্ট। এখন লেখক যে বইটা লিখেছেন, তিনি লেখার পরে এই এলিট বার্গেন কনসেপ্টটা কয়েন করার সাথে সাথে উনি অন্যান্য বেশ কিছু তোমার দেশের ইতিহাসের উপর ভিত্তি করে আরও কয়েকজন বড় মাপের ইকোনমিস্টদের থিওরিগুলোকে একটার পর একটা বলেছেন। তো আমি জানি তুমি এই বিষয়ে মোটামুটি একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, তুমি জাস্ট আমাকে 2-4 মিনিটে এই এলিট বার্গেনের আগে অন্যান্য যেই পপুলার মার্কেটে খুবই প্রচলিত যেই সব কনসেপ্টগুলো রয়েছে ফর ডেভেলপমেন্ট অর গ্রোথ, এগুলো নিয়ে আমাদের একটা ব্রিফলি যদি একটা আইডিয়া দাও আর কি। অফকোর্স, মানে এই বইয়ের যে আইডিয়াটা যে আমরা প্রথমেই বললাম যে আমরা ইকোনমিক্স থেকে একটু বাইরে গেছি, লেখক ইকোনমিক্স থেকে একটু বাইরে যায় নাই। লেখক এখানের মধ্যে আসছে যে প্রত্যেকটা সাইড থেকে এই ডেভেলপমেন্ট বার্গেনটাকে এক্সপ্লেইন করা হয়েছে। ক্যান উই ডু সামথিং বেটার দ্যান দ্যাট? সো টু ডু দ্যাট আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যতগুলা অথর আছে এই ফিল্ডে তাদের যে কথাগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে হাইলাইট করতে হবে। তো ধরেন আমি যদি মেজর প্লেয়ার বলি ডেভেলপমেন্ট ইকোনমিক্সে, আমাকে শুরুই করতে হবে আমাদের ভেরি অন অমর্ত্য সেন, তাকে দিয়ে শুরু করতে হবে। তারপরে জেফ্রি স্যাক্স, দেন আছে হচ্ছে বিল স্টার্লি, দেন উই হ্যাভ পল কলিয়ার, দেন উই হ্যাভ জিম রবিনসন অ্যান্ড ড্যারেন আসিমোগ্লু, then we have Esther Duflo and Abhijit Banerjee. They got the Nobel Prize. Everyone knows that on economics. Then we have Joseph Stiglitz. He's a really important one. Then we have Bambisa Moyo. He's from that relevant development sector. He's kind of like a technocrat like this, our Stefan Darkon. Then we have Ongas Deaton. Then we have Ha-Jun Chang, which we already described. Also, we have Danny Roderick. So these are the main people who actually contributed vastly and noticeably in ডেভেলপমেন্ট ফাইন। ওনাদের যে লেখকরা আছে, মানে ওনাদের যে আইডিয়াগুলো আছে, সেই আইডিয়াটাকে আমি এক লাইনে জাস্ট দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট যে রাইটার নিয়ে আমি কথা বলবো, জেফ্রি স্যাক্স। সো জেফ্রি স্যাক্স অ্যান্ড বোনো, দে থট ডেভেলপমেন্ট in a way that since a rich advanced country has become rich and advanced by exploiting the poor countries in previously, they should give more aid to poor. As long as you can give more aid and resources to the poor countries, then you will have more development. The world poverty will decrease. They have their argument, like they have their argument that if every country starts with a different amount of resources, like some countries is starting with a big amount of resources and some countries are starting with small amount of resources, then their growth, their output would be different as well. So এখানের মধ্যে আর্গুমেন্টটা হচ্ছে, ধরো আমি শাকিল, আমি যেভাবে আমার লাইফ শুরু করছি, একটা আমেরিকান ছেলে আমেরিকাতে লাইফটা অনেক সে আগে থেকে, মানে তার রেস শুরু হয়েছে অনেক আগে থেকে, তার রেস স্টার্টিং পয়েন্ট ওয়াজ ওয়ে অ্যাহেড। সো তখন তার রেসের পারফরমেন্স আর আমার রেসের পারফরমেন্স উইল বি ডিফারেন্ট। সো দে আর থিঙ্কিং লেটস পুট রিসোর্সেস অন শাকিল, যাতে শাকিল অ্যাডভান্সড একটা দেশের ছেলের মতো শুরু করতে পারে, অ্যান্ড দেন লেটস
start the race. So this is their argument, যে let's give money to poor and they will solve their things themselves. They have examples of African countries where they have seen and analyzed events where helping the fertilizer farmers literally lift up the entire agriculture industry of that country. So they have examples, and from that they've brought out their philosophy. But the problem is like, the question was, is it that simple? Just if we give money to poor countries and they will do their development by themselves. Year after year, after publication of this book, there have been events after events when there were large push of aid to certain countries, but all the money went away. Either taken away by the government or some relatives of the government, or হচ্ছে আশেপাশে তার যে পলিটিক্যাল ছালাপালার আছে, ছানাপোনা তাদের। সো ওই এক্সাম্পলগুলো নিয়ে আমাদের নেক্সটের যেই রাইটার, তারা হচ্ছে ব্যানার্জি and our Duflo. So this couple, they're of course MIT economists and they're the best in their field. They said, no, you cannot just give money. It is largely dependent on how they are using the money. So মানে ব্যানার্জি and Duflo, তারা যে কারণে নোবেল পাইছে ইকোনমিক্সে, তাদের আইডিয়াটা ছিল যে ইনস্টেড অফ গিভিং, যে সবাইকে টাকা না দিয়ে আপনারা এভিডেন্স বেসড ইন্টারভেনশন করেন, আপনারা হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালস RCT এগুলো করেন, একটু মানে বিভিন্ন কমিউনিটিতে আপনি আপনার রিসার্চ চালান, ওই রিসার্চে যদি আপনি দেখেন ভালো রেজাল্ট আসতেছে, দেন গিভ ইউর রিসোর্স দেয়ার অ্যান্ড থিংস উইল ইমপ্রুভ। তারা হচ্ছে কখনোই এই ব্যানার্জি অ্যান্ড ডাফলো বিগ পলিসি অথবা যে ইনস্টিটিউশনাল রিফর্ম এটাকে ওরকম বেশি ফেভার করে নাই, তাদের লেখার মধ্যেও ছিল না। তাদের মেনলি ছিল হচ্ছে যে ভাই পাওয়ার অ্যান্ড পলিটিক্স থেকে একটু দূরে থাকো, দূরে থেকে তুমি হচ্ছে জাস্ট যে জায়গায় এভিডেন্স পাওয়া যায় সেই যে জায়গায় ইনভেস্টমেন্ট করো। কিন্তু আমাদের রাইটার আবার এটাকে ক্রিটিসাইজ করছে, এই যে আপনার ব্যানার্জি অ্যান্ড ডাফলোকে। তারা বলতেছে যে যদি ডেভেলপমেন্ট করতে হয়, আপনি পাওয়ার পলিটিক্স ছাড়া তো ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনি ইন্টারভেনশন কেমন করবেন যদি আপনার লোকাল পলিটিশিয়ানস ডোন্ট সাপোর্ট ইউ। সো এই ক্রিটিসিজম দিয়ে সে বলতেছে যে ওকে, উই নিড টু ডু এ লিটল বিট মোর। দেন আপনার হচ্ছে অন্যান্য যারা আছে, যে আমেরিকারই যে প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরুন, তারপর হচ্ছে হার্নান্ডো ডে সোটো, তাদের সিলভার বুলেট আইডিয়া হচ্ছে যে ভাইয়া, যদি আপনারা ডেভেলপমেন্ট করতে চান, আপনাকে প্রপার্টি রাইট দিতে হবে, আপনাকে হচ্ছে প্রত্যেকেরকে ওনারশিপ দিতে হবে, ইন্ডিভিজুয়াল স্পেস দিতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে তারা তাদের কাজগুলো করতে পারে এবং তাদের ডেভেলপমেন্ট তারা নিজেরা করবে, কিন্তু তাদেরকে তাদের প্রপার্টি রাইট, তাদের মানে গভর্নমেন্ট সেই সব কিছু নিয়ে যাবে তাদের কাছ থেকে, এই জিনিসটা করা যাবে না। সো দ্যাট ইজ দেয়ার, বাট লেখক সেখানের মধ্যেও বলছে যে ভাই প্রপার্টি রাইট কাদের কি নিয়ে কথা বলতেছে, প্রপার্টি রাইট মানে এখানের মধ্যে তো প্রপার্টি রাইট ওই জায়গার মধ্যেই আসবে যে যখন ওই লোকজন কিছু বুঝে, মানে আপনি লোকজন যদি নাই বুঝে এবং যে তাদের কোনো আইডিয়া না থাকে যে কিভাবে কাজ করে, সেক্ষেত্রে আপনার হচ্ছে ওই এই ডেভেলপমেন্ট কখনো কাজ করবে না, মানে এই প্রপার্টি রাইটের যে ইস্যুটা সেটা কখনো কাজ করবে না। তারপর হচ্ছে ধরেন পল রোমার আছে, সে বলতেছে যে হিউম্যান ক্যাপিটাল যেটা আমরা ইউজ করি সেটার এক্সটার্নালিটি আছে। পল ক্রুগম্যানের আইডিয়া হচ্ছে ইকোনমিক্স অফ স্কেল নিতে হবে, যে ওখানের মধ্যে আপনাকে এরকম ছোট ঘটনা না করে আপনাকে ট্রেড করতে হবে, ট্রেড করে যে জায়গায় বেশি করে সে জায়গায় খুব বেশি যদি আপনি ডেভেলপমেন্ট করেন, ইকোনমিক্স অফ স্কেল অ্যাচিভ করেন, আপনার ডেভেলপমেন্ট বেশি হবে। ডারেন এসিমোগ্লু যে আছে এবং জেমস রবিনসন, তাদের যে বই ওয়াই নেশনস ফেল, আপনি নিজে দেখছেন যে তারা হিস্টোরিক্যাল ফ্যাক্টর এনে, ইনস্টিটিউশনের এক্সাম্পল এনে তারা বলতেছে যে এই কারণে নেশনস ফেল করে, তাদের ওইগুলোতে ফ্যাক্টর করা উচিত। উইলিয়াম স্টার্লি দিতেছে এক্সাম্পল আনছে হোয়াইট ম্যানস বার্ডেন, যে কিভাবে ফেইলিং স্টেট হয়, কিভাবে এইড আরো খারাপ করে। দিস ইজ উইলিয়াম স্টার্লি অ্যাকচুয়ালি গেভ পয়েন্টস অ্যাবসোলুটলি opposite of Jeffrey Sachs. Then we have Angus Deaton. So he, in his book, The Great Escape, actually proved the point that aid actually feed corruption. So আপনি যদি advanced country থেকে developing country অথবা poor country তে aid দেন without any justification and things like that, then that will create even more corruption, that will create more rent-seeking behavior ওই লোকজনের মধ্যে। তারপর হচ্ছে আপনাকে ওই জোসেফ স্টিগলিটজের যে আইডিয়াটা, সেটা হচ্ছে যে গ্লোবাল ক্রেডিট মার্কেট ফেল করছে প্রত্যেক জায়গায়, যে গ্লোবাল যে ক্রেডিট মার্কেট মানে যাদের মেইন পারপাস ছিল যে প্রপার অ্যালোকেশন অফ ক্যাপিটাল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, they failed. They actually kept the interest of the sponsors
of those global capital markets. So we need to reform global institutions. He actually severely criticized IMF, World Bank because of their one-size-fits-all policies. And of course, we have Ha-Joon Chang. He gave this 23 Things, an amazing book. He gave 8 steps how you can develop a country. He actually gave the perspective. He gave more focus on the governments. Like he thinks people gets benefits when government can target, because his argument is government can make or break any certain industry. So since government can do that and it has this resource and capacities, it should get away from the bad Samaritans, যেটাকে বলে যে IMF, World Bank. গভর্নমেন্টের নিজস্ব রিসোর্স করে প্ল্যান করে সার্টেন ইন্ডাস্ট্রিকে ডেভেলপমেন্ট করা উচিত। তারপরে হচ্ছে ড্যানি রডরিক যদি আমি বলি, আর সে এই পুরো প্রবলেমটাকে গ্লোবালাইজেশন প্যারাডক্সের মাধ্যমে এক্সপ্লেন করতে গেছে, যে সেই কান্ট্রি স্পেসিফিক এক্সাম্পল স্ট্র্যাটেজি এগুলো নিয়ে আসছে, নিয়ে সে বোঝানোর যে চেষ্টা করছে যে গ্লোবালাইজেশন ইজ ইন এ ট্রাবল। সো আমি সব কিছু বলার কাহিনীটা হচ্ছে এই পুরো ব্যাপারটাকে লেখক 4টা প্রপোজিশনের মাধ্যমে এক্সপ্লেন করে, যে কিভাবে আমরা এই যে মানে এই যে পুরো কনসেপ্ট আছে বিভিন্ন রাইটারের বিভিন্ন বই, এই বইগুলো পড়ে আমরা অ্যাকচুয়ালি কি পাই। লেখকের অ্যাকর্ডিং টু দ্য অথর অফ দিস বুক, সে মনে করে যে প্রত্যেকটা কান্ট্রির চ্যালেঞ্জেস ওই কান্ট্রির মধ্যে থাকে, গ্লোবাল মার্কেটে না। মানে যদি বাংলাদেশের প্রবলেম, তো প্রবলেম হচ্ছে বাংলাদেশের ইন্টারনালি পলিটিশিয়ানসরা কি করতেছে, ইন্টারনালি আপনার এলিট কি করতেছে, ইন্টারনালি আপনার বিজনেস কি করতেছে। যে কোনো চ্যালেঞ্জ, ডেভেলপমেন্টের চ্যালেঞ্জ কান্ট্রির মধ্যে থাকে, বাইরে না। এটা হচ্ছে ফার্স্ট ভিউ অথরের। সেকেন্ড যেটা হচ্ছে যে মানে কনস্ট্রেন্ট, যেটা হচ্ছে যে মানে কোনো একটা দেশের মধ্যে ইম্পেডিমেন্টস বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেই বাধা, যেটাকে আমরা বলি যে মানে গ্রোথের ক্ষেত্রে যেগুলো আমাদেরকে আটকায় রাখে গ্রোথকে, সেটা অ্যাকচুয়ালি কিভাবে কান্ট্রি আমি চালাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে, কোনো একটা স্পেসিফিক পলিসি না। কোনো একটা গভর্নমেন্ট আমি পলিসি দিছি, এবং এই পলিসিটা হচ্ছে আমি খুব ভালো পলিসি দিছি, দ্যাট ডাজন্ট প্রুভ যে গভর্নমেন্ট হচ্ছে ভালো। যদি গভর্নমেন্ট ওই পলিসিটাকে সাপোর্ট করার জন্য ব্যাকগ্রাউন্ড যেই ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট, ব্যাকগ্রাউন্ড যেই রিসোর্স রিকোয়ারমেন্ট, ব্যাকগ্রাউন্ড যেই হিউম্যান ডেভেলপমেন্ট রিকোয়ারমেন্ট, ওগুলো যদি করে, দেন দিস কনস্ট্যান্ট উইল নট বি দেয়ার। থার্ডের উনি পয়েন্ট উপর থেকে নিয়ে আসছে, সেটা হচ্ছে যে এলিট চয়েসেস ম্যাটার্স। আপনার কখনোই কেউ জানে না যে একটা দেশের ফিউচার কি হবে, কিন্তু প্রত্যেকটা এলিট যারা চিন্তা করতে পারে, যাদের চিন্তা ক্ষমতা একটু বেশি, যারা একটু পড়াশোনা বেশি করছে, তারা বলতে পারে যে ওকে, ইফ উই টেক দিস ইনিশিয়েটিভ, ফিউচার আমাদের ভালো হবে। কিন্তু এখন যদি আমাদেরকে এই ইনিশিয়েটিভগুলো নিতে হয়, আমাদেরকে কিছু খরচ করতে হবে। সো এলিটরা যেই প্রজেক্ট, যেই ইনিশিয়েটিভ, যে অপরচুনিটিটা চুজ করবে, সেটার উপরই গ্রোথ হবে। সো এই আউটকামটা কেউ আগে থেকে জানবে না, এলিটদেরকে কনফার্ম মানে এটার মধ্যে কমিটেড হইতে হবে। অ্যান্ড দ্য লাস্ট থিং যেটা হচ্ছে যে এইড ইজ নেভার এ কনসার্ন। সে বাংলাদেশের এক্সাম্পল নিয়ে এসে বলছে যে বাংলাদেশের জন্য এইড কখনোই তার জিডিপির 3-4%, 5-6%-এর বেশি যায় না। সো বাংলাদেশের যে ডেভেলপমেন্ট হয়েছে, সেই বাংলাদেশকে মিরাকল হিসেবে এক্সপ্লেন করছে এই বইয়ের মধ্যে, যে এইডের পরে আলোচনা করবো, এটা তো আমরা আলোচনা করবো। সে বলতেছে যে এইড সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে এইডকে কিভাবে ইউজ করা হয়। কিন্তু সে আবার এইডের এগেনস্টে জানে, সে বলছে এইড দরকার, একটা কারণকে মানে কান্ট্রিকে রিসোর্স দিতে হবে। সো এই হচ্ছে ওভারঅল, আমি যদি ডেভেলপমেন্ট ইকোনমিক্সের একটা মানে লিটারেচার রিভিউ দিতে আমাকে বলেন, দিস শুড বি দ্য থ্যাংক ইউ রিভিউ। ঠিক আছে। তো আমার যে আপনার কাছে পয়েন্ট, সেটা যে সেই যে সিলভার পয়েন্টগুলো বলছে যে একটা কান্ট্রির চ্যালেঞ্জ হচ্ছে কান্ট্রির মধ্যেই থাকে, একটা কান্ট্রির স্পেসিফিক পলিসি নিয়ে একটা কান্ট্রিকে আমরা জাজ করতে পারবো না, কান্ট্রি কিভাবে রুল হয়, কিভাবে গভর্নমেন্ট এটাকে ডিসিশন নিতে চালানোর জন্য, দেন এলিটরা কি চয়েস করতেছে, কি ডিসিশন নিতেছে কান্ট্রিকে উন্নত করার জন্য, তারপর তার পয়েন্ট অফ ভিউ। আপনার মানে এখান থেকে আপনি যদি আরো একটু আমাদেরকে এক্সপ্লেন করেন যে কিভাবে সবকিছু একত্রিত হয় এবং একটা কান্ট্রি ডেভেলপমেন্টের দিকে যায়। আচ্ছা, আমি কয়েকটা অ্যাঙ্গেল থেকে তোমাকে জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করব। যে একটা দেশের তোমার এলিট বার্গেন বলতে আসলে বার্গেনটা কোন জায়গায় গিয়ে তোমার কোন পয়েন্টে বার্গেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। যে আমরা একটা দেশ উন্নত করতে চাই, তো উন্নত করলে তো আমারও লাভ, তোমারও লাভ। আমি মিলিটারি, আমি ব্যুরোক্রেট, আমি পলিটিশিয়ান, আমার লাভ, আবার তুমি বিজনেসম্যান, তোমারও লাভ। ঠিক আছে, তাহলে কি এখানে একটা ক্রেডিবল একটা পলিটিক্স থাকতে হবে, যে সামহাও আমি যদি এটাকে অথরিটেরিয়ান হিসেবেও মানে চালায় নিতে চাই,
you businessman or other stakeholder তুমি মনে করো যে it will also benefit you and you agree on that point. অর্থাৎ পলিটিক্সটাকে সবার জন্য ক্রেডিবল করা, একটা তোমার সাম্যাবস্থায় পলিটিক্সের যে মোডাস অপারেন্ডি কি হবে এইটা তুমি একদম সেটেল করে ফেলা। এখন বিষয়টা হচ্ছে এই কারণে আমি বললাম যে আমরা যে লিবারেল ডেমোক্রেসির কথা বলি, স্টেফান ডারকন বলছে যে এই যে ডেভেলপিং কান্ট্রিগুলো যদি ডেভেলপ করতে চায় তাদের যে টেক অফ পিরিয়ড, এর মানে এই না যে সবগুলা দেশই এই পিরিয়ডটাতে গিয়ে বা এই তোমার স্টেপ আপটা হয়েছে তারা ডেমোক্রেটিক প্র্যাকটিসের মাধ্যমে। সাম প্র্যাকটিস ডেমোক্রেসি অ্যান্ড সাম ডিডন্ট প্র্যাকটিস ইভেন ডেমোক্রেসি। কিছু কান্ট্রি আমি তোমার কথা বলতেই পারি, যেমন তোমার সাউথ কোরিয়া বলতে পারি, ইন্দোনেশিয়া বলতে পারি, এরকম অনেক উদাহরণ রয়েছে তারা কিন্তু প্রপারলি ডেমোক্রেসি প্র্যাকটিস না করেই তোমার একটা বুস্ট আপ পেয়েছে। আবার এক একটা স্টেট তোমার যখন পুর থাকে তাদের একটা স্ট্রাকচার থাকে, এটা এক একটা স্টেটের সাথে একটা স্টেটের ডিফারেন্স আছে। যেমন চায়না যখন পুর ছিল তাদের স্ট্রাকচারটা ডিফারেন্ট ছিল, তাদের 1000 years অফ প্রপার ব্যুরোক্রেসির একটা তোমার হিস্ট্রি ছিল, যেটা তুমি আবার অন্য অনেক দেশে পাবা না। আমাদের এই দেশে দেখবা যে একটা কলোনিয়াল লিগেসির একটা হিস্ট্রি রয়েছে আর কি, আমাদের গভর্নমেন্টের ক্যাপাবিলিটিটা এক ধরনের ছিল। আবার মনে করো যে অন্য যে দেশগুলো কখনোই কলোনির মধ্যে ছিল না বা অন্য যে কোনোভাবে তোমার অথবা এত বেশি কলোনির দ্বারা নিষ্পেষিত হয়েছে যে তোমার ওদের স্ট্রাকচারটা ডিফারেন্ট বিভিন্ন হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভে, অথবা তাদের প্রাকৃতিক ভূপ্রাকৃতিক কারণে, অথবা তোমার ওই এলাকার জনসংখ্যা পরিবেশ সবকিছু মিলায় ডিফারেন্ট তোমার একটা এনভায়রনমেন্ট থাকে, যেটার কারণে ডিফারেন্ট ক্যাপাবিলিটিস থাকে একটা স্টেটের। তখন যারা এলিটরা আসে তারা যদি মনে করে যে আমার তো এখানে কোনো ন্যাচারাল রিসোর্সেস নাই, গ্যাস নাই, মাইন নাই, ডায়মন্ড নাই, ওয়েল নাই, ফুয়েল নাই, কিছু নাই, সো হোয়াট শুড বি আওয়ার ওয়ে অফ কন্ডাক্ট টু বি ইন আ গ্রোথ ফেজ। এইটা তারা কিভাবে তোমার স্টেটের ক্যাপাবিলিটিটাকে তারা কিভাবে রিলেট করে, যে এটা আসলে আমরা এখনই যদি বলি যে আমরা এই মুহূর্তে তোমার শুরুতেই সব ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ডেকে নিয়ে এসে তাদেরকে বসাই দিয়ে আমরা উন্নত করে ফেলবো, এটা তো আসলে সব দেশের পক্ষে সম্ভব না, সব দেশ তো ওখানে যাবেও না। আবার যদি মনে হলো যে না আমরা এখানে নিজেরাই অনেক বড় বড় তোমার হেভি ইন্ডাস্ট্রি শুরু করলাম, গভর্নমেন্ট নিজে নিজে ইনভেস্ট করে বাইরে থেকে লোন নিয়ে, দেখা যায় যে করলো ঠিকই কিন্তু ওইটা আবার সেটা খেতে পারবে না, পরে এটা ফেল করবে। এরকম কিন্তু অনেক উদাহরণ রয়েছে যে অনেক স্টেট রয়েছে তারা জোর করে তোমার স্টেট ওন এন্টারপ্রাইজ করে বড় বড় ইন্ডাস্ট্রি করার চেষ্টা করেছে এবং ফেল করেছে। আবার কেউ কেউ যাদের এই ক্যাপাসিটিটা ছিল বা তোমার ওই তোমার লিডারশিপটা ছিল তারা আবার এই মডেলে তোমার সফলতা পেয়েছে, যেমন তুমি সাউথ কোরিয়ার কথা বললাম আর কি। আরেকটা হচ্ছে যে এই যে তুমি যে বার্গেনটা করলা যে আমাদের একটা ডেভেলপমেন্ট দরকার, অর্থাৎ একটা গ্রোথ দরকার, এই গ্রোথটা মেনে নেওয়ার পরে আমার এরপরে আমি যেই গ্যামলিংটা করলাম, যে আমার গ্যামলিংটা কি, আমি এখানে প্রচুর পরিমাণ আমার লোকজনকে বাইরে পাঠিয়ে দিব, অথবা আমি প্রচুর পরিমাণে এফডিআই এখানে অ্যাট্রাক্ট করব, এখানে এক্সপোর্ট প্রসেসিং জোন করব, আমরা একটা ম্যানুফ্যাকচারিং হাব হব, অথবা একটা সার্ভিস সেক্টরকে শক্তিশালী করব, অথবা আমি যে আমার যে ওয়ার্ল্ডটা রয়েছে, আমার যে মাইন রয়েছে, ডায়মন্ড রয়েছে, এটাকে আমি তোমার ভালোভাবে বিক্রি করে এটাকে আমার দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজে লাগাবো। ওইখান থেকে পরবর্তীতে তোমার ডিফারেন্ট লেভেলের যেই ইন্ডাস্ট্রিগুলো রয়েছে ওরা আস্তে আস্তে ফ্যাসিলিটেটেড হবে, যে না এখানে তো সব ইনফ্রাস্ট্রাকচার আছে, পোর্ট আছে, এয়ারপোর্ট আছে, ফিউয়েল আছে, গ্যাস আছে, এনার্জি আছে, রোড আছে, এভরিথিং আছে, তাহলে তো এখানে অনেক ইন্ডাস্ট্রি হতে পারে। তখন তারা এটা একটা পলিসি আন্ডারে সেটেলমেন্টে গেল। এখন বক্তব্য হচ্ছে যে এই যে এত কিছু করলেই যে তোমার সঠিক হবে তা না, ভুল হতে পারে। এখন ভুল হলে ওই ভুলকে তুমি মানে জোর করে আঁকড়ে না ধরে যে স্টেটটা এই ফ্লেক্সিবিলিটিটা দেখায় যে না উই ক্যান ইভেন মেক মিস্টেক অ্যান্ড লার্ন ফ্রম মিস্টেক অ্যান্ড ডু ট্রায়াল অ্যান্ড এরর, এবং আমার যদি এরর থাকে আমি আবার ট্রায়াল দিই, আবার একটা ভালো যেই পলিসি আছে এইটা আমি অ্যাডপ্ট করতে চাই। অথবা দেয়ার আর সাম টেকনোক্রেটিক ইনস্টিটিউশন, আউটসাইড ইনস্টিটিউশন যাদের একটু ভালো পলিসি অ্যাডভাইস করার ক্ষমতা রয়েছে, তাদের অ্যাডভাইস আমি শুনতে চাই। অথবা আমার ভেতরে যে টেকনোক্রেট ইনস্টিটিউশনগুলো রয়েছে, টেকনোক্রেট পিপলগুলো রয়েছে যাদের প্রপার লেভেল অফ নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, তাদের যে অ্যাডভাইসগুলো আছে এগুলো আমি একটু শুনে দেখতে চাই, এবং তাদের স্টাডি এবং তাদের অ্যাডভাইসগুলো আমি আমার দেশের পলিসিতে ইমপ্লিমেন্ট করতে চাই। কারণ এতে কি হবে, তাহলে আমাদের ডেভেলপ হবে। এইটা হচ্ছে 3টা প্রপার প্লেস অফ আন্ডারস্ট্যান্ডিং অফ এলিট বার্গেন, যে বার্গেনটা এই 3টা প্লেসে হবে আর কি। এখন একটা দেশের ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, অনেক ইন্ডিকেটর আছে আর কি। এখন আমি বললাম যে আমি ডেভেলপ করছি, আমি হচ্ছি বা আমি চেষ্টা করছি, এটা আমি আজকে থেকে 10 বছর পর কীভাবে বুঝতে পারবো আর কি। তো এগুলোর অনেক ইন্ডিকেটর আছে, আমরা সব কিছু জানি, বাট স্টেফান ডারকন সাহেব যে 3টা স্পেসিফিক ইন্ডিকেটরের কথা বলেছে এবং প্রত্যেকটা ইন্ডিকেটর ধরে ধরে সে কান্ট্রি ওয়াইজ তোমার বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেওয়ার চেষ্টা করেছে। আমি ওই 3টা মেজর ইন্ডিকেটরের কথা বলবো। এক নাম্বার, অ্যাজ উই নো এভরিবডি, জিডিপি। যত যাই বলি যে জিডিপি ইজ নট এভরিথিং, জিডিপি অ্যাকচুয়াল
তোমার ডেভেলপমেন্ট শো করে না বা এই সেই, কিন্তু কোন একটা দেশ ধরো 30 বছর ধরে জিডিপি গ্রোথ রেট 5-6 আছে, তার মানে এটা উন্নতই আসলে। 40 বছর ধরে 3-4 আছে, তাহলেও সেটা উন্নত হবে আর কি। আবার মনে করো যে কোনো দেশ 40 বছর ধরে 1-2 করে তোমার জিডিপি গ্রোথ রেট, অথবা গ্রোথ রেট হচ্ছেই না, তাহলে এই দেশ আসলে মানে উন্নত না। তুমি এর পরের যেই ইয়াগুলা রয়েছে, তুমি অন্য অন্য ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরে তো তুমি ইম্প্যাক্টই করতে পারবে না, কারণ তো তোমার তো টাকাই নাই। ঘটনা তো আসলে এইটাই আর কি। হ্যাঁ, দিস ইজ নট দ্য সোল প্যারামিটার, সোল ইন্ডিকেটর, বাট ইট ইজ ওয়ান অফ দ্য কি ইন্ডিকেটার্স। এরপরে উনি আর 2-3টা ইন্ডিকেটরের কথা বলেছে। সেটা বলেছে চাইল্ড মর্টালিটি, যে আমার দেশে একটা উন্নত হলো, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমাদের দেশে একসময় চাইল্ড মর্টালিটি ছিল যে তোমার 5 জন একটা বেবি মারা যেত আর কি, এখন এটা হয়েছে 30 জন একজন। আমার কথা বুঝতে পেরেছ? এইটা হিউজ ইমপ্রুভমেন্ট। একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালো হয়, তাহলে তো মানুষের বাচ্চা কম মারা যাবে, তাই না? অ্যান্ড স্বাস্থ্য ব্যবস্থা কখন ভালো হবে? স্টেটের যখন ওই ক্যাপাসিটিটা থাকবে, স্টেট যখন তোমার তার ইনভেস্টমেন্ট স্বাস্থ্য খাতে দিতে পারবে। স্টেট কখন স্বাস্থ্য খাতে ইনভেস্ট করতে পারবে? স্টেটের যখন অন্য সেক্টর থেকে তোমার ট্যাক্স রেভিনিউ বা অন্য সেক্টর থেকে টাকা সে এক্সট্রাক্ট করতে পারবে। অর্থাৎ স্টেট একটা ডেভেলপিং ফেজিং আছে, সে রেভিনিউ এক্সট্রাক্ট করতে পারছে এবং ইনভেস্ট করতে পারছে, সুতরাং চাইল্ড মর্টালিটিটা কমে যাবে। আরেকটা ইন্ডিকেটর সে বলেছে যে এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা ডিরেক্টলি তুমি রিলেট করা বেশ কঠিন, বাট এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড which countries developed, they have a different parameter than the countries those are not developed, they have a totally different standard. সেটাকে বলছে ফার্টিলিটি রেট। যখন আমাদের এই দেশটা মানে একদম স্বাধীন হয় 1971 সালে, তখন এই দেশে মানুষের ফার্টিলিটি রেট ছিল, মেয়েদের ফার্টিলিটি রেট ছিল above 6, বাট রাইট এট দিস মোমেন্ট ইটস অ্যারাউন্ড 2। এরকম এখন যেই দেশগুলো পৃথিবীতে অনুন্নত রয়েছে, সাব সাহারান আফ্রিকার কান্ট্রিগুলো, ওখানেই দেখবা যে তোমার এই ফার্টিলিটি রেট অনেক হাই, 5-6 এরকম। আবার যারা বেশি ডেভেলপ তাদের আরও কম, মানে 1-এর কাছাকাছি, যেটা মানে পরবর্তীতে মাইনাস পপুলেশনের দিকে যাচ্ছে আর কি। এরকম যে এই ইন্ডিকেটর যখন আমি 10 বছর 20 বছর পরে বুঝতে পারবো যে আমি যে গ্যামলিংটা করেছি, আমি যে এলিট বার্গেনেস ইকুইলিব্রিয়ামে এসেছি, এবং ফলশ্রুতিতে আমার এই 3-4টা জায়গায় একদম ক্লিয়ার ডিস্টিংক্ট আমি একটা আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছি, একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, তাহলে আমাদের কান্ট্রিটা তোমার একটা ফেস পেয়েছে, আমাদের গ্রোথ হচ্ছে, আমরা ভালোর দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমার বোঝার উপায়। এখন আরেকটা প্রশ্ন আসতেছে যে তোমার এইসব করার জন্য কি ডেমোক্রেসি মাস্ট? উনি বলছেন হ্যাঁ, ডেমোক্রেসি থাকলে ভালো, আবার ডেমোক্রেসি থাকলেও যে তুমি খুব বেশি মানে উল্টায় ফেলবা তাও না। যেমন ডেমোক্রেসি, আমরা এটা ডিটেলসে পরে আলাপ করবো, বাট একটু জাস্ট উদাহরণ দিয়ে বলি। যেমন ধরো ইন্ডিয়াতে তোমার ডেমোক্রেসি আছে তোমার 47 সাল থেকে 90 সাল পর্যন্ত তারা কিছুই করতে পারে না। এদের 1.8 গ্রোথ প্রায় কনসিস্টেন্টলি ছিল, যেটা কোনো ডেভেলপমেন্টের বেশিরভাগ মানুষ মানে হাফ অফ দ্য পপুলেশন ওয়াজ সিরিয়াস পোভার্টির মধ্যে ছিল। তো ডেমোক্রেসি কিন্তু তাদেরকে দিতে পারে না। আবার ওই সময় সমসাময়িক কান্ট্রি সাউথ কোরিয়া বা তোমার ইন্দোনেশিয়া, তারা কিন্তু ওই সময়ে স্ট্রিক্টলি অথরিটেরিয়ান রেজিম প্র্যাকটিস করেও ডেভেলপড হয়ে বের হয়ে আসছে আর কি। সুতরাং এইখানে কোনো সিলভার বুলেট নাই। এইটা ডেমোক্রেটিক হোক আর অথরিটেটিভ হোক, এই যে তোমার স্টেক হোল্ডার পার্টিগুলো রয়েছে, দ্য পলিটিশিয়ান, দ্য মিলিটারি বিউরোক্র্যাটস, টেকনোক্র্যাটস, তারপরে তোমার জার্নালিস্ট, তোমার ইন্টেলেকচুয়ালস, টপ লিডারশিপ যারা রয়েছে, বিজনেসম্যান যারা রয়েছে, তারা যেটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গিয়ে পৌঁছাইছে, ওইটাই হচ্ছে তোমার আলটিমেটলি রেজাল্টটা প্রডিউস করছে আর কি। এখানে আমার এই যে বক্তব্যগুলো আমি বললাম আর কি, এইগুলা সে যথেষ্ট ফ্লেক্সিবিলিটি দেখাইছে যে না, আমি যেটা বলছি এটাই একটা কান্ট্রির জন্য 3টা সত্য হতে পারে, 4টা গিয়ে ডিফারেন্ট হতে পারে আর কি, এবং এটা তোমার প্রপারলি মেজার করা যায় আর কি। আমি মোটামুটি তোমার তার কনসেপ্ট, যেটা আমাদের পার্ট 1-এ জানার দরকার, যে আসলে এলিট বার্গেন কি, এলিট বার্গেন কোন জায়গায় হয় এবং কিভাবে হয়, এবং একটা দেশ এলিট বার্গেনিং বা গ্যামলিং করার পরে কিভাবে ডেভেলপড হবে এবং ডেভেলপমেন্টের ফেজটা কিভাবে বুঝতে পারবো, এটা আমি মোটামুটি ক্লিয়ার করলাম। সো আমি এখানে যে জিনিসটা ভাই আপনি সুন্দরভাবে বললেন, মানে তারপরেও আমি একটু অ্যাড করব না, মানে আমি জাস্ট একটু স্ট্রিমলাইন করবো আমাদের থিঙ্কিং প্রসেসটা। হোয়াট ইজ দ্য কোর কনসেপ্ট, কোর আর্গুমেন্ট অফ দিস বুক? সো আপনি যেটা বললেন অ্যাপ্টলি এক্সপ্লেইনড যে ডেভেলপমেন্ট বার্গেন, যে একটা এলিট, একটা গভর্নমেন্ট, তারা ডিসিশন নিবে কনসিয়াসলি, বাট ইট ক্যান বি রিটেন, আনরিটেন, ইট ক্যান বি ইনফর্মাল, ফর্মাল, যে দে উইল ওয়ার্ক টুগেদার। দেয়ার আর সাম কন্ডিশনস ফর ডেভেলপমেন্ট বার্গেন, যে আপনি হচ্ছে আপনাকে ডিউরেবল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ডিলসের যে ইনভায়রনমেন্ট, পিস এবং স্টেবিলিটি, ওইটা থাকতে হবে। ওই প্রেক্ষিতে সে বলছে যে ডেমোক্রেসি থাকলে ওই দেশের পলিটিক্যাল সিচুয়েশনটা একটু স্টেবল থাকে, অন্য অন্য স্টাইলের সিস্টেমে সে আপনি এত বেশি স্টেবল থাকে না। কিন্তু সে বলতেছে যে ইটস পসিবল ইন বোথ সিস্টেম। কন্ডিশন ইজ ওয়ান অফ দ্য কন্ডিশন ইজ পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক পিস অ্যান্ড স্টেবিলিটি।
তার যে সেকেন্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, আপনি যদি শেষের দিকে যান, তার বইয়ের শেষের দিকে সে মানে আমাদেরকে সে যখন সলিউশন দেয়, সে বলতেছে যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে দ্য কান্ট্রি হ্যাজ টু বি ম্যাচিওর। মানে যখন কোনো একটা কান্ট্রি জাস্ট আসছে ইন্ডিপেন্ডেন্স থেকে, নতুনভাবে জন্মগ্রহণ করছে, নতুন একটা সরকার আসছে, বিফোর হেল্পিং দ্যাট কান্ট্রি, দ্য আদার পিপল অর দ্য ডেভেলপমেন্ট ডোনার শুড সি হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। Are they locally stable? Are they doing things that is good for the future investment and productivity? And then the third is ability to learn from mistakes, as already আপনি যেটা বললেন। এইটা বলার পরে সে বলছে তার বইয়ের মধ্যে যে there is no single policy for success. কোনো সিঙ্গেল রেসিপি নাই, কোনো সিঙ্গেল বুলেট নাই। Every country will have a different way of development. আমরা যেটা প্রথম এপিসোডে ভাই মনে আছে কিনা আপনার, every country, every person, every society should have their own economic policy. This writer is giving us মানে ফায়ার পাওয়ার যে কেমনে আমরা করব। দেন উনি যে পয়েন্টটাকে হাইলাইট করছে যে এলিটের গ্যাম্বলে এলিট শর্ট টার্মে তার কিছু ইন্টারেস্টকে স্যাক্রিফাইস করতে হবে, যে শর্ট টার্মে সে সরাসরি সব চুরি মানে এইডের টাকা নিজের পকেটে নিবে না। এলিটরা এইডের টাকা ইনভেস্ট করবে, ইনভেস্ট করে প্রফিট করবে, প্রফিট করে তারপরে টাকা নিবে, আগেই নিবে না। আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে এলিটস যারা থাকবে তাদের অবশ্যই ওই গভর্নমেন্টকে সাপোর্ট করতে হবে। মানে আপনি গভর্নমেন্টের এগেনস্টে এলিটরা যদি চলে যায়, ওই কোম্পানিতে সবসময়, ওই কান্ট্রিতে, হ্যাঁ কোম্পানি বলবো না, ওই কান্ট্রিতে সবসময় সিভিল ওয়ার এসব লেগেই থাকে। ঠিক আছে। আমি যে নেক্সট পয়েন্টটাতে আপনাকে যাব, আমি জাস্ট ওনার যে প্রপোজিশনগুলো আছে, ওনার 4টা প্রপোজিশন আছে। প্রপোজিশন 1 যে কান্ট্রি পুরলি এন্ডাউড হয়, এই কারণে কান্ট্রি পুর হয়। দেন হচ্ছে উনি প্রপোজিশন 2তে বলতেছে যে যখন মার্কেট ফেল করে তখন রিচের চেয়ে পুররা বেশি ধরা খায়। আমাদের আগের এপিসোডগুলোতে আমরা লক্ষ কোটি এক্সাম্পল দিচ্ছি এরকম। And then proposition 3 and 4 is mostly related to the institution and governance. আপনি কি এটার উপর একটু আলোকপাত করবেন কিনা ভাই, এই যে প্রপোজিশনগুলোর সাথে? এটার আলোচনা কিন্তু তুমি এক ধরনের আলোচনা তুমি করেছো। তুমি যখন ওই যে লিটারেচার রিভিউগুলো দিলে তখন অলরেডি মানে তোমার আলোচনাগুলো হয়েছে। এই জন্য আমি আর ডিটেলসে যাব না, কারণ আমাদের আলোচনার আর অনেক বিষয় রয়েছে। যেমন তুমি এন্ডাওমেন্ট বলতে কি বোঝাইছে, যে আমি অলরেডি আমার একটা তোমার ভালো বেস রয়েছে। বেসটা কীরকম, যে ধরো আমি বাংলাদেশের তোমার সি পোর্ট রয়েছে বেশ কয়েকটা আর কি, বা সি ল্যান্ড রয়েছে। আবার অন্য কান্ট্রির কিন্তু তোমার সি কানেকশনটা নাই আর কি। দ্যাটস এ বেটার এন্ডাওমেন্ট। বাট আমি আবার বাংলাদেশের জন্য চিন্তা করি, ইন্দোনেশিয়ার যেই পরিমাণ অয়েল রিজার্ভ রয়েছে আমাদের তো কিছুই নাই আর কি। সো উই হ্যাভ টু ডিফারেন্ট কন্ডিশনস। আমরা যদি নেপালের সাথে চিন্তা করি, হ্যাভ ইন এ বেটার পজিশন ইন সেন্স অফ যে আমাদের একটা সি কানেকশন রয়েছে, আবার ওদের নাই। আবার ইন্দোনেশিয়ার হিউজ অ্যামাউন্ট অফ মাইন রয়েছে, যেটা আমাদের নাই আর কি। তো দেখা যায় যে যদি ওই রকম জিওগ্রাফিক্যালি, ভৌগোলিকভাবে অথবা প্রাকৃতিকভাবে যদি কোনো কান্ট্রি অলরেডি তোমার একটা এক্সিস্টিং বেটার সিচুয়েশন থাকে, এইটার জন্য এক ধরনের তোমার পরিবেশ হতে পারে। আবার যদি খারাপ থাকে তাহলে সে খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, অথবা তার কাজটা অনেক কঠিন হয়ে যেতে পারে আর কি। এটা হয়েছে, যেমন ধরো ইস্ট এশিয়ান কান্ট্রিজগুলোর কথা আমি ধরি। ইন্দোনেশিয়ার তো অনেক মাইন আছে বা তোমার ন্যাচারাল রিসোর্সেস রয়েছে, এর পাশাপাশি রয়েছে তাদের একটা বেটার নেইবারহুড। ওদের রয়েছে তোমার পাশে তাইওয়ান, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া। ওদের দেখে তো মনে করো যে ভালো ছাত্র হয়ে যাওয়ার কথা ওর আর কি। ও ইচ্ছাগুলো বেশি খারাপ হইতে পারবে না। তো এই ন্যাচারাল একটা তোমার জিওগ্রাফিক লোকেশনের কারণে অনেক সময় একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় আর কি। যেমন ধরো তুমি মেক্সিকো খারাপ হইলে কত খারাপ হইতে পারবে আর কি, কারণ ও তো পাশে আছে, ইউএস এর পাশে আছে আর কি। ঠিক আছে, ও মনে করো যে অনেক তোমার নেগেটিভিটি থাকলেও, যেমন ধরো ওইখানে অনেক নার্কোটিক্স থাকতে পারে, এই থাকতে পারে, সেই থাকতে পারে, বাট ওদের যে এগ্রিকালচারাল ল্যান্ড আছে ওইখানে যদি ভালো করে উৎপাদন করে আমেরিকা পাঠিয়ে দিতে পারে, ওদের আর টেনশন নাই। ওদের জিডিপি এমনিতেই 10,000 পার ক্যাপিটা হয়ে যাবে আর কি। এটা ভেরি ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল আর কি। ঠিক আছে, জাস্ট বিকজ দে হ্যাভ এ বেটার লোকেশন জিওগ্রাফি। আরেকটা জিনিস যেটা আলাপ করতেছিলাম, যে তোমার ইনস্টিটিউশনস, এটা তুমি অ্যাসমোগলুর থিওরি, এটার জন্য সেই রিসেন্টলি নোবেলও পাইছে। নোবেল পাওয়ার পরে এটা সবাই জানে, বাট এই থিওরিটা হচ্ছে যে উনি যেই বক্তব্যটা বলছে যে লিগেসি অফ ইনস্টিটিউশন, আমার অলরেডি যদি বেটার ইনস্টিটিউশনস থাকে, যেমন আমাদের একটা ডেমোক্রেটিক কালচার থাকে যদি, অথবা আমাদের একটা ভালো রেভিনিউ সিস্টেম যদি থাকে, যে যার মাধ্যমে আমি রেভিনিউ, ভালো একটা বোর্ড অফ রেভিনিউ যদি থাকে, অথবা তোমার মনে করো যে আমাদের এডুকেশন খুব ভালো, আমাদের তোমার টেকনিক্যাল স্কুলগুলোর কোয়ালিটি খুব ভালো, অথবা আমাদের লং হিস্ট্রি অফ ব্যুরোক্রেসি রয়েছে, যেমনটা চায়না রয়েছে। এইরকম তোমার যে যেই তোমার ইনস্টিটিউশনগুলো কাজ করে একটা দেশের ডেভেলপমেন্টের জন্য, ধরো আমার মনে করি পুলিশিং সিস্টেমটা ভালো, জুডিশিয়ারি ভালো যদি হয়ে থাকে তাহলে ভালো আর কি। বাট মিস্টার ডার্কনের থিওরিটা হচ্ছে থাকলে ভালো, না হলে যে মনে করো যে সব ধ্বংস হয়ে গেলো, ব্যাপারটা এরকম না। এর বাইরেও তুমি অনেক কিছু করা সম্ভব, যদি তুমি ওইখান থেকে ডিফারেন্ট বার্গেইন করে, যে তুমি আসলে চাও যে এর মধ্যেও তুমি
একটা দেশের উন্নয়ন করতে চাও, সেই বার্গেনটা তোমার ইকুইলিব্রিয়ামটা যদি থাকে, সেক্ষেত্রে তোমার এটা পক্ষে সম্ভব। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে বার্গেন কিন্তু চেঞ্জেবল। এক সময় তোমার ইকুইলিব্রিয়াম তৈরি হয় আর কি। যেমন আজকে যে বার্গেনটা আছে ৫-১০ বছর পর একটা দেশে যদি তোমার মনে করো কোনো কারণে বিরাট কোনো তোমার পলিটিক্যাল আপহিভাল হয়, রেভলিউশন হয়, এটা হয় সেটা হয়, এর মাধ্যমে কিন্তু তোমার বার্গেনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? অথবা সামহাও একটা গ্রুপ অফ পিপল, যারা ধরো একটা বিজনেসম্যান তো অনেক ধরনের হতে পারে, একটা গ্রুপ অফ বিজনেসম্যান যে ধরো সে শুধু টেক্সটাইল বিজনেস করে, তো তারা যদি বেশি শক্তিশালী হয়ে যায় তখন বার্গেনটা আবার চেঞ্জ হয়ে যায় আর কি। আমি এটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আমি বলতে যাচ্ছি যে বার্গেন ইজ নট এ কনস্ট্যান্ট থিং, ইট ক্যান চেঞ্জেস। বাট হয় কি নর্মালি যেটা হয়, একবার যদি তুমি ট্র্যাকে উঠে যাও, ওইখান থেকে বার্গেন মানে ডেভিয়েশন করা বেশ টাফ, এবং নর্মালি এই ডেভিয়েশনটা হয় না, কারণ তুমি ডেভিয়েশন করতে গেলে অন্য কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে, এবং ওরা যদি মোটামুটি শক্তিশালী পার্টি হয় তোমাকে ডেভিয়েশন করতে দিবে না, তুমি চাইলেও তুমি এখান থেকে সরতে পারবে না। যেমন এমনিতে গ্রোথ হলে কে উন্নত হচ্ছে? আমি গ্রোথ হচ্ছে, আমার দেশে গ্রোথ হবে, আমি তো বিউরোক্রেট, আমি জানি যে আমার দেশে গ্রোথ হলে আমার ৫ বছর পরে বেতন বাড়বে, আর যদি গ্রোথ না হয় তাহলে আমার বেতন বাড়বে না। এটা তো আমি খুব ভালো করে জানি আর কি। আর্মিও জানে, তারপরে তোমার পলিটিশিয়ানরাও জানে যে বাংলাদেশ নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু প্রত্যেক ব্যক্তি জানে যে যদি চেঞ্জ হয় তাহলে তার সে কীভাবে ইম্প্যাক্টেড হবে আর কি, ইম্প্যাক্টটা কী হবে, এবং সে ওই অনুযায়ী বিহেভ করবে। যদি হয় তার ফেভারে, সে এটারে পক্ষে কাজ করবে, যদি বড় হয় তার ডিসফেভারে যাবে, অথবা তাহলে সে ডিফারেন্ট ওয়েতে কাজ করবে। এইখানে আমি 4টা কি পয়েন্ট অফ ডিসকাশন তোমাকে একটু বলতে চাই, যেটা তোমার এই আলোচনাটাকে একটা প্রপার ফ্রেমওয়ার্ক দিবে, যে এই যে আমি যে বার্গেইন করলাম, বার্গেইনের এগেনস্টে নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কী কী জিনিস কাজ করে আর কি। এইটা তো আমাদের জানা দরকার, যে বার্গেইন করলাম ডেভেলপমেন্টের পক্ষে হইলে কী কী হবে এবং কী কী উপকৃত হবে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের বার্গেনটা এরকম হবে যে আমাদের ডেভেলপমেন্ট দরকার নেই, তখন কী কী ইস্যুসগুলো আসে আর কি। সেখানে প্রথমে আসে কয়েকটা সিমিলার কাইন্ড অফ টার্মগুলোর মিনিং প্রায় একই ধরনের। আমি 4টা একভাবেই ব্যাখ্যা করব। রেন্ট সিকিং মেন্টালিটি অফ দ্য স্টেক হোল্ডার্স, যারা এলিট তাদের যদি মেন্টালিটি থাকে রেন্ট সিকিং, তারা যদি ক্লায়েন্টেলিজম প্র্যাকটিস করে, তারা যদি তোমার প্যাট্রোনেজ কাইন্ড অফ পলিটিক্স প্র্যাকটিস করে, এবং তোমার তাদের এই যে 3-4টা আইডিয়া, এর মানে কি? এর মানে হচ্ছে যে তুমি সে যে পলিটিক্সটা করবে, যেমন ধরো সে জানে যে সে পাওয়ারে আসবে যদি সে কোনো একটা গ্রুপকে একটা ফেভার দেয়। তার মানে কি? যাকে ফেভার দিচ্ছে সে হচ্ছে রেন্ট সিকিং পিপল আর কি। আর আমি যে পলিটিক্সটা করলাম, আমি এজ এ লিডার, আমি হচ্ছে প্যাট্রোনেজ করলাম ওদেরকে আর কি। অর্থাৎ এই যে সুযোগ সুবিধার তোমার যে ইকুয়েশনটার মাধ্যমে যে বার্গেনটা হয়, এখানে খেয়াল রাখতে হবে যে সাম পিপল তারা দেখে যে না, এটা ডেভেলপ হলে আর বরং ঝামেলা আছে আর কি, কিছু আর কি। তার চেয়ে আমার যেই এখনকার কারেন্ট রিসোর্স রয়েছে, এগুলাই আমরা ভাগাভাগি করে খাই, একটু ভাগ পাই, যা পাই তাদের যদি কাজ হয় এটাও হয়। আবার এইটা ঠিক ডেভেলপমেন্ট ফেজেও পসিবল, যে আমি ডেভেলপড হচ্ছি তার মানে রেন্ট সিকিং থাকবে না, তার মধ্যে ক্লায়েন্টেলিজম থাকবে না তা না, প্যাট্রনেজ সিস্টেম থাকবে না তা না, সবই থাকবে আর কি। বাট দেয়ার হ্যাজ এ ডিফারেন্ট ডাইমেনশন। তখন তারা ওইভাবে এই জিনিসটা সেট আপ করে যে এইটা শুধু আমার রেন্টটা পাওয়া কখন সম্ভব, আমার প্যাট্রনেজ কখন করা সম্ভব, যখন আমি ডেভেলপড হব। অর্থাৎ ইন বোথ সেন্স, যদি আমি ডেভেলপড হই তখন আমার এক ধরনের স্টেক থাকবে, আবার আমি যদি মানে ওই কোনো ডেভেলপমেন্ট পলিসির মধ্যে বার্গেনের মধ্যে না গিয়ে স্ট্যাগনেন্ট অথবা ডাউনের দিকে যাওয়ার চিন্তা করি, সেক্ষেত্রেও আমার একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। যা হোক, আমাদের মোটামুটি একটা আলোচনা পার্ট 1 থেকে বুঝতে পারলাম। এখন আমাদের মেইন যেই আমাদের বইয়ের ডেসক্রিপশনে দেওয়া আছে, যে সে বিভিন্ন কান্ট্রিগুলো, স্পেশালি সাম ডেভেলপিং কান্ট্রিজ অলরেডি একটা স্টেজে গিয়েছে, অথবা যে কান্ট্রিগুলো সাফার করছে, এই কান্ট্রিগুলোর স্পেসিফিক এক্সাম্পল দিয়ে তার এই থিওরিটাকে সে রিলেট করার চেষ্টা করেছে। তো আমার কাছে বেশ মজা লেগেছে। তুমি শাকিল, আমার ধারণা আরও বেশ মজা করে সে সবগুলো কান্ট্রির ইকোনমিক স্টেটকে বিভিন্ন অ্যানিমেলের সাথে জিওমরফিক একটা রিলেশন দেখানোর চেষ্টা করেছে। সে প্রথমে মেনশন করেছে চায়নাকে সে বলছে ড্রাগন মিনস, মানে তার যে জাস্টিফিকেশন ছিল যে হোয়াট ইজ ড্রাগন ইজ সামথিং রিয়েলি স্পেকটাকুলার, লাইক উই লাভ টু সি ড্রাগন হুইচ ফ্লাইজ ইন দ্য স্কাই অ্যালং উইথ, মানে আপনি মানে ল্যান্ডে উপরে সব দিকে পারফেক্ট। সো লেখক চায়নাকে ড্রাগন বলছে কারণ হচ্ছে চায়না গত 20 বছরে অ্যামেজিং ইকোনমিক পাওয়ার হয়ে গেছে, যে তার যে ইকোনমিক পাওয়ার ইটস বোথ, সে বলছে তার ওয়ার্ড, স্ট্রাইকিং অ্যান্ড রিমার্কেবল। সো যেহেতু চায়না ইজ অলরেডি ইন এ সিচুয়েশন হোয়ার ইট ক্যান চ্যালেঞ্জ আমেরিকা, এবং সে 2000 সালে আমেরিকার আশেপাশেও ছিল না, সেই গত 20-25 বছরে সে আমেরিকার সমান বা তার চেয়ে একটু বেশি হয়ে গেছে, মানে এই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য সে চায়নাকে বলে ড্রাগন। ওনার যে নেক্সট ক্রাইটেরিয়া সেটা হচ্ছে টাইগার ইকোনমি, টাইগার কাব।
তো এই গ্রুপের মধ্যে আমি মানে সে প্রথমে আনছে সিঙ্গাপুর, হংকং, রিপাবলিকান অফ কোরিয়া, তারপর তাইওয়ান। মানে তাদেরকে সে টাইগার বলতেছে কারণ হচ্ছে তাদের ফাস্ট গ্রোথ, লাইক বাঘের যেমন অনেক খুবই ক্ষিপ্র গতি থাকে, এবং বিগত প্রায় 50 বছর ধরে তারা হচ্ছে মোটামুটি একটা চমৎকার পার ক্যাপিটা জিডিপি ইনকাম করছে, মানে কিছু কিছু ক্ষেত্রে প্রায় 20 গুণ, 10 থেকে 20 গুণ। এবং তারা ওই লো ইনকাম কান্ট্রি থেকে মানে ইন হাফ এ সেঞ্চুরি দে বিকেম অ্যান হাই ইনকাম ইকোনমিস। তারপরে এই গ্রুপের মধ্যে সে আনছে, বা টাইগার হিসাবে আনে নাই, আনছে হচ্ছে টাইগার কাব হিসাবে 2টা কান্ট্রি, একটা হচ্ছে ইন্দোনেশিয়া, আর তার সাথে আমাদের ভেরিয়ন বাংলাদেশ। ইন্ডিয়া ইজ পিকক, বিকজ হচ্ছে সে মানে দেখায় খুবই ড্যাজলিং, আপনি যেটা বললেন ডেমোক্রেসি, বাট ওরকম বেশি স্ট্রংলি গ্রো হয় নাই, জাস্ট আনটিল রিসেন্টলি লাস্ট 20 বছর ধরে তারা দে হ্যাড এ গুড গ্রোথ, অ্যাক্সেলারেটেড ইকোনমিক গ্রোথ, বাট দে ওয়ার মোস্টলি স্লো আনটিল 1980s. সো লেটস স্টার্ট উইথ দিস 3 গ্রুপ অফ কান্ট্রিজ, চায়না, তারপর হচ্ছে টাইগার ইকোনমি, অ্যান্ড দেন হচ্ছে পিকক। সো ভাই আপনি একটু যদি আমাদেরকে শুরু করেন এই 3টা দেশ সম্পর্কে। আচ্ছা, প্রথমে আমি যদি তোমার ড্রাগনের কথা বলি, ড্রাগনের হিস্ট্রিটা, যে এদের এলিট বার্গেনটা আসলে কিভাবে আসলো এবং কই থেকে আসলো। ড্রাগনের হিস্ট্রিটা আমরা শুরু করব 1949 থেকে, মাও জেদুং এর যে ইতিহাসটা সেখান থেকে আর কি। মাও জেদুং যে লম্বা সময় রুল করার পর তিনি কালচারাল রেভলিউশন নামে একটা কনসেপ্ট নিয়ে আসলেন, এবং এই সময় তোমার মানে ব্যাপক পরিমাণ তোমার ন্যাশনালিস্টিক যেই ফিলসফিগুলো রয়েছে এইগুলা নিয়ে কালচার করা হলো এবং এই প্র্যাকটিসটা করা হলো। এখানে তোমার ইকোনমিক ডেভেলপমেন্টটা ছিল সেকেন্ডারি একটা ক্যাটাগরি। তো 76-এ ভদ্রলোক মারা গেলেন আর কি। এর আগে তোমার অনেক ফ্যামাইন হয়েছে, ফ্যামাইনে প্রায় 3.5 মিলিয়ন মতো লোক মারা গিয়েছে। অর্থাৎ উনি যে কালচারাল এক্সপেরিমেন্টটা করেছেন কালচারাল রেভলিউশনের, এটা ভালো মন্দ সবই আছে, এটা নিয়ে অনেক আলোচনা আছে, ডিবেট আছে, বাট দ্যাট ওয়াজ নট এ ডেভেলপমেন্ট বার্গেইন, দ্যাট ওয়াজ এ কাইন্ড অফ ন্যাশনালিস্টিক বার্গেইন। কিন্তু পরবর্তীতে উনি মারা যাওয়ার পর 4টা গ্রুপ দাঁড়ায় গেল, ওনার ওয়াইফ সহ, যে এর পরবর্তীতে লিডারশিপে কে আসবে। পরে 79-এ এসে তোমার একটা মোটামুটি একটা বার্গেন আসলো, এবং বার্গেনটা আসলো দেং জিয়াওপিং এর মাধ্যমে। দেং জিয়াওপিং হচ্ছেন যে তৎকালীন চাইনিজ লিডার। উনি বললেন যে না, আমাদের আর এইসব নিয়ে পড়ে থাকা যাবে না, আমাদের এই দেশকে উন্নয়ন করতে হবে, আমাদেরকে গ্রোথ দিতে হবে, মানুষের প্লেটে খাবার দিতে হবে, ফেমাইন থেকে বের হয়ে আসতে হবে, আমরা বিশ্বের অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা দেশ হিসেবে তোমার গড়ে তুলতে হবে, এবং এইটা এক্সিস্টিং স্ট্রাকচারের মধ্যেই করতে হবে। বাট কিছু কিছু জিনিস ওপেন করতে হবে, যেমন আমাদের মার্কেট ওপেন করে দিতে হবে, তোমার বিজনেসকে তোমার ফস্টার করতে হবে, ইনভেস্টমেন্টকে ইনসেন্টিভাইজ করতে হবে, এবং বিভিন্ন ধরনের তোমার গ্রোথ যেগুলোকে এনহ্যান্স করে এই ধরনের পলিসি তারা তৈরি করলেন। যেমন ধরো তোমার ওই সময় সে পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ইকোনমিক জোনের কনসেপ্টটা ফার্স্ট টাইম যেটা নিয়ে আসলো, এবং এটা খুবই সাকসেসফুলভাবে তোমার ইমপ্লিমেন্ট হলো। সারা দুনিয়া থেকে তোমার ইনভেস্টররা আসলো, এসে ওইখানে তোমার ইনভেস্ট করলো। তারপর চাইনিজরা নিজেরাও যেহেতু অনেক ওয়ার্কাহলিক এবং তাদের অনেক একটা ব্যাড পাস্ট রয়েছে, তারাও হার্ডওয়ার্কের মাধ্যমে এই পলিসিগুলোকে প্রপারলি এক্সিকিউট করার চেষ্টা করলো, এবং গভর্নমেন্ট যেটা করলো যে এই পলিসিগুলোকে যাকে দায়িত্ব দেওয়া হলো তারা যদি মানে এটা সাকসেসফুলি করতে পারছে তাহলে তাদেরকে রিওয়ার্ড করছে, বাট দোজ পিপল হু ফেইল জাস্ট বিকজ অফ দেয়ার ইনডিসিপ্লিন অথবা ইনক্যাপাসিটি তাদেরকে তারা সিরিয়াসলি প্যানালাইজ করেছে, যে কেউ করাপশন করেছে তাদেরকে ফাঁসি দিয়ে দিয়েছে। এরকম নানা ধরনের তোমার গুড গভর্নেন্স তাদের স্ট্যান্ডার্ডে তারা মেনটেন করে মোটামুটি চায়নাকে 1979 থেকে এই আজকের দিন পর্যন্ত অলমোস্ট প্রায় 7-8 করে গ্রোথ করে নিয়ে একটা লেভেল পর্যন্ত চলে গেছে, এবং এইটা ওয়ার্ল্ডে এখন তারা জিডিপি সাইজে ওয়ান অফ দ্য বিগেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, এবং দে আর ট্রু থ্রেট ইন টার্মস অফ জিডিপি, আই মিন টোটাল জিডিপি অনুযায়ী তারা ইউএসের এই মুহূর্তের সবচেয়ে সুপারলেটিভ কম্পিটিটর আর কি। এবং এরপরে তোমার আর যে 2টা কান্ট্রি রয়েছে, ইন্দোনেশিয়াকে তুমি যেটা বলা টাইগার কাপ, এখানে টাইগার কাপ ইন্দোনেশিয়ার হিস্ট্রিটা হচ্ছে যে তাদের কলোনিয়াল একটা হিস্ট্রি রয়েছে ডাচিসদের থেকে, সরি ইউরোপিয়ানদের থেকে। তো ওই হিস্ট্রি থেকে তোমার একজন জেনারেল, আর্মি জেনারেল, ওনার নাম হচ্ছে সুকার্ণ সাহেব, তোমার একটা গভর্নেন্স পেয়েছেন, পরে উনি রান করলেন। উনিও অনেকটা ন্যাশনালিস্টিক টাইপের ছিলেন, হি ওয়াজ নট মাচ নিড ইন দ্য গভর্নমেন্ট, হি ওয়াজ নট মাচ ইন্টারেস্টেড অ্যাবাউট ডেভেলপমেন্ট। পরে এটা 65-66-র দিকে একটা মনে করো যে যেহেতু অনেক অর্থনৈতিক সমস্যা, সেটা তোমার সিরিয়াস লেভেল অফ ইন্টারনাল গোলযোগ তৈরি হয়ে যায় এবং প্রচুর মানুষ মারা যায় আর কি। ওই প্রেক্ষিতেই তোমার জেনারেল সোহার্তো আসে ক্ষমতা, এবং সোহার্তো এসে তোমার প্রায় 65-66 থেকে একদম 97 সাল পর্যন্ত, এশিয়ান ক্রাইসিস যেটা হয়েছিল ওই সাল পর্যন্ত সে কিন্তু তোমার এটা রেইন করে। তার একটা ভালো দিক ছিল, সে ওই সময়ে তোমার
যেই মাইনিংগুলো ছিল, বিশেষ করে ওদের যে ওয়ার্ল্ড রিজার্ভটা ছিল, সেইটাকে প্রপারলি এক্সট্রাক্ট করার একটা পদ্ধতি বের করে, এবং পদ্ধতি বের করার পাশাপাশি সেই এই এক্সট্রাকশনের মাধ্যমে প্রাপ্ত যে অর্থগুলো এক্সপোর্ট করার পরে সেই অর্থগুলো সে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যয় করে, এবং মনে করে যে এগুলা মানুষের যেই হেল্প করতে পারে, হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, রোড, ইনফ্রাস্ট্রাকচার, এই জায়গাগুলোয় তোমার ইনভেস্ট করা শুরু করে, এবং মোটামুটি একটা ভালো তারা বুস্ট আপ পাচ্ছিল। পরবর্তীতে যেটা হচ্ছে কি, তার বিরুদ্ধে আবার অনেক ক্রিটিসাইজ আছে, কারণ সে যে পদ্ধতিতে ক্ষমতা আসছে সেটা একটা ক্রিটিসাইজ হচ্ছে। আবার তার বউ, সে আবার কাইন্ড অফ রেন্ট সিকিং ছিল, এবং সিরিয়াস রেন্ট সিকার ছিল। ওনার নাম ছিল ম্যাডাম 10% আর কি। মানে ঠিক আছে? তো এই মানে, কিন্তু মানে এই 10%টা কখন সে, এর বার্গেনটা কি ছিল? এর বার্গেনটা তো আমরা বুঝতে পারছি যে একটা দেশের ডেভেলপমেন্ট হইলে তুমি যদি প্রজেক্ট করো বা ইনফ্রাস্ট্রাকচার হয়, তখন থেকে তো তুমি 10% নিতে পারবা। নইলে তো তুমি সরাসরি 10% কই থেকে নিবা? হোয়াট এভার দ্য ওয়ে ইজ, বাট জিনিসটা কিন্তু ডেভেলপমেন্টের দিকেই ছিল যে আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করব। আমি এই প্রজেক্ট করব, সেই প্রজেক্ট করব, এবং 97 সালে গিয়ে যখন এশিয়ান ক্রাইসিস হলো, তখন আর সুহার্তো টিকতে পারলেন না আরকি। উনাকে মানে সরে যেতে হয়। ওই সময়ে একদম এক ধাক্কায় তোমার 13% তোমার মাইনাস গ্রোথ হয়। অর্থাৎ ৭ বছরের যেই তোমার প্রোগ্রেসটা হয়, এটা ১ বছরে তোমার মাইনাস হয়ে যায়। পরবর্তীতে এইটা থেকে আবার যখন ডেমোক্রেসির দিকে ট্রানজিশন হলো, এই পূর্ববর্তী তোমার যেই বার্গেনটা ছিল যে দেশকে ডেভেলপ করতে হবে, এটা থেকে ইন্দোনেশিয়া আর সরে আসে নাই। অ্যান্ড আপ আনটিল নাও ইটস ডুইং বেটার। মানে এখনো ধরো তোমার গত ২০ বছরে ৫-৬% করে তাদের একটা ডেভেলপমেন্ট হয়েছে, যেটা চায়নার মানে ৪০ বছর ধরো ৬-৭-৮% করে ডেভেলপ হয়েছে, এদের ৪-৫% করে হয়েছে, এবং হুইচ ইজ গুড ইন টার্মস অফ সাইজ অফ দ্য ইকোনমি। এখন তাদেরকে আমরা বলতে পারি যে তারা একটা টেক অফ পিরিয়ডে রয়েছে আর কি। তো এই হচ্ছে তোমার চায়না এবং ইন্দোনেশিয়ার এলিটদের একটা বার্গেন। চায়নার বার্গেনটা গিয়ে দাঁড়ালো যে তারা ডেভেলপমেন্ট চায়, কারণ তাদের যেই ওয়ান পার্টি অথরিটেরিয়ান রেজিম শুরু করলো, অথবা তোমার এই সুহার্তো যে ওয়ান পার্টি অথরিটেরিয়ান রেজিম শুরু করছিল, এইটার একমাত্র তোমার ভ্যালিডেশন কি ছিল যে ইউ নিড টু শো দ্য প্রগ্রেস, ডেভেলপমেন্ট, গ্রোথ রেট। এগুলো না দেখালে মানুষ কিন্তু সাথে সাথে যখন কর্মহীন থাকবে, আনএমপ্লয়মেন্ট থাকবে, ক্ষুধা থাকবে, ফেমাইন থাকবে, তখন কিন্তু সিভিল ওয়ার শুরু হয়ে যাবে। এবং তারা এটা বুঝতে পেরেছিল, এবং তারা ওইটাকে বার্গেন হিসেবে নিয়ে ওই জায়গায় কনসেপ্ট করেছিল, আই উইল গিভ ইউ দ্য ডেভেলপমেন্ট, লেট মি রুল। বা আমাদের যে ওয়ান পার্টি স্টেট, অথবা আমরা যে অথরিটেরিয়ান স্টেট হিসেবে থাকতে চাই, বিনিময়ে তোমাদেরকে আমরা এই ডেভেলপমেন্ট দিব, এবং এটা হয়েছে দুই ক্ষেত্রে। এরপরে আমাদের কাছের দেশ ইন্ডিয়ার হিস্ট্রিটা দেখতে চাই তোমার ভাষায়, সেটা হচ্ছে পিকক ইকোনমি। পিকক ইকোনমির হিস্ট্রিটা যদি এটা সম্পর্কে আমি একটু বলি আপনাকে। বল। ওই চায়নার যে এক্সাম্পলটা, চায়নার মধ্যে যেটা ছিল যে ওরা কিন্তু জানতো না যে ওরা যে এই সিস্টেমে যদি ওরা আগায়, দে উইল বি সাকসেসফুল। এই বইয়ের মধ্যে এই জিনিসটা বলছে যে যখন ওই চাইনিজ গভর্নমেন্ট ওয়ান পার্টি সলিউশন এবং চাইনিজ যে এলিট তারা ডিসাইড করলো যে দে উইল গো ইন দেয়ার ডেভেলপমেন্ট বার্গেন, তারা জানতো না। সো এতে যেটা হয়েছে যে মানে এক্সাম্পল নিয়ে আসছে যে স্পেশাল ইকোনমিক জোন, যে ওরা কিন্তু স্পেশাল ইকোনমিক জোন শুরু করছিল 4টা, একটা সাংহাইতে, বাকি 3টা হচ্ছে আরো অন্যান্য জায়গায়। এই 4টার মধ্যে 3টা করছে মারাত্মক ফেল, আর একটা ছিল একটা ফিনোমেনাল সাকসেস, সাংহাইয়ের যেটা। ওইটার উপর ভিত্তি করে ওইটার থেকে যে শিখছে যে আমার 4টার মধ্যে আমার 3টা খারাপ হয়েছে, একটা ভালো হয়েছে, কোন 3টা কেন খারাপ গেল, কেন ওই দিনে, ওইখান থেকে শিখে, ওই ফেলিয়ার থেকে শিখে, সাকসেস থেকে শিখে, আগে নেক্সটের 5 বছরে তারা 100টার মতো স্পেশাল ইকোনমিক, মানে 100 বলতে হচ্ছে ক্লোজ টু 100 স্পেশাল ইকোনমিক জোন দিল, এবং ওই বুমেই আজকে চায়না ইজ কম্পিটিং অ্যাগেনস্ট ইউনাইটেড স্টেটস। ওই সো এবং যারা ফেল করছে তাদের কিন্তু শাস্তিও দিছে। এটা ছিল চায়নার সবচেয়ে বড় বেনিফিট, যে যখন কোনো একটা আমি প্রজেক্ট করছে এবং এই প্রজেক্টের দায়িত্বে যে ছিল, সে ওই প্রজেক্টের যে রিকোয়ার্ড রেজাল্ট আউটপুট সে ডেলিভারি করতে ফেল করছে, নাও আই টুক এ ডিসিশন অ্যান্ড আই মেড শিওর যে দোজ হু মেক মিস্টেকস অর করাপ্টেড, দে উইল গেট দেয়ার পানিশমেন্ট। এই কারণে চায়না কুড গ্রো, দে ওয়ার রিয়েলি স্ট্রিক্ট, অ্যান্ড তারা একটা কারণে স্ট্রিক্ট হইতে পারছে, কারণ হচ্ছে তাদের ওই ইনফোর্সমেন্ট গভর্নমেন্ট মেকানিজম যেটা ছিল, যেটা হিস্টোরিক্যালি আপনি যেটা প্রথমে বললেন যে চায়নার ওই যে একটা বিউরোক্রেসি চালানোর যে দক্ষতা, যে একটা সিস্টেমের মাধ্যমে রেখে মানুষকে তার কাজের জন্য রিওয়ার্ড দেওয়া এবং তার ভুলের জন্য পানিশমেন্ট দেওয়া, এই মেকানিজমটা চায়নার মতো অন্য পৃথিবীর কোনো দেশে নাই। ২০০০ বছর আগের পুরনো ব্যুরোক্রেসি, 2000 বছর আগে থেকে আসতেছে। সো ইন্ডিয়া এই জায়গার মধ্যে আসতেছে একটা কাউন্টার এক্সাম্পল নিয়ে। হ্যাঁ। ইন্ডিয়াতে কিন্তু ওয়ান পার্টি স্টেট না, প্রথম থেকে তারা ডেমোক্রেসি, এবং সেই জন্ম থেকে তারা ডেমোক্রেসি চলতেছে, কিন্তু ডেমোক্রেসিটা আসছে অন দ্য বেসিস অফ দ্য হিউজ হিন্দু রিলিজিয়াস রুলস অ্যান্ড রেগুলেশনস। দে হ্যাভ এ কাস্ট বেসড সিস্টেম, দে হ্যাড দেয়ার এন্টায়ার অর্গানাইজেশন বেসড অন দ্যাট। সো এই যে হোল আইডিয়াটা যেটা ছিল, সেটাকে ইন্ডিয়াতে বলা হতো লাইসেন্স রাজ,
মানে হচ্ছে যে কোনো জায়গায় করতে গেলে আপনাকে লাইসেন্স নিতে হবে, ইনস্টেড অফ এফিসিয়েন্সি দ্যাট ইজ মোর লাইক কন্ট্রোল অ্যান্ড হেভিলি রেগুলেটেড ইকোনমি। এই ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি ইমার্জেন্সটা যেটা ডেভেলপমেন্ট বার্গেনটা অ্যাকর্ডিং টু দিস অথর আসছে 1990 সালের দিকে। 1990 সালের দিকে যখন এই যে বোথ দ্য পলিটিক্যাল পার্টিস কংগ্রেস বিজেপি তারা যখন দেখতেছে যে থিংস আর নট গোয়িং এনিওয়ার, আমরা ডেমোক্রেটিক কান্ট্রি বাট আমরা উই আর জাস্ট ফাইটিং উইথ ইচ আদার, we have so much rules, we have so much control in the economy, we are not being able to develop. They were still in this, they didn't have any free trade, প্রত্যেকটা জিনিস গভর্নমেন্ট কন্ট্রোল করতো, গভর্নমেন্টের মাধ্যমে রুলস অ্যান্ড রেগুলেশনস থাকতো, দেয়ার আর সিগনিফিক্যান্ট ফরেন ইনভেস্টমেন্ট কন্ট্রোলস, ইম্পোর্ট এক্সপোর্ট কন্ট্রোলস, প্রাইস কন্ট্রোলস ইন ইন্ডিয়া। ওই যখনই 1990 সালের দিকে আসলো তখনই তারা মানে দেখতেছে যে বিজনেসম্যানরা বড় লোক হচ্ছে না, কারণ ইকোনমি তো বড় হচ্ছে না, যেহেতু বিজনেসম্যানরা বড় হচ্ছে না সবাই একত্রিত হইলো যে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। তো তাদের ডেভেলপমেন্ট বার্গেনটা এত বেশি ইম্পর্টেন্ট এই পার্সপেক্টিভে, কারণ তাদের যে মেইনলি যে টু গভর্নমেন্ট ছিল, যে বিজেপি ভারতীয় জনতা পার্টি আর হচ্ছে আপনার কংগ্রেস, যে দ্য আদার অপোজিশন পার্টি রাহুল গান্ধী এখন যেই পার্টি চালায়, বিজেপি হচ্ছে অলওয়েজ ছিল হিন্দু ওরিয়েন্টেড এবং তাদের যে পলিসিগুলো ছিল খুবই কন্ট্রোলড। 90 সালের দিকে যেটা হয়েছে তারাও এই যে হ্যাঁ তাদের এখন দরকার এখান থেকে বের হয়ে যাওয়া, তাদের এখন দরকার এখান থেকে এই রুলস থেকে বের হয়ে একটু ফ্রিতে আসা, দেন দে স্টার্টেড দিস ডেভেলপমেন্ট বার্গেন। তখন এটাকে হাইলাইট করছে যে ইন্ডিয়ার যে লিডারশিপ ছিল ওখানের কিছু অংশ ছিল টেকনোক্রেটিক লিডারশিপ, মানে হচ্ছে কিছু কিছু ক্রিটিক্যাল পজিশনে, যেমন ফাইন্যান্স মিনিস্ট্রিতে আপনি রিফর্ম মাইন্ডেড যে একজন টেকনোক্রেট মনমোহন সিং তাকে দিচ্ছেন। প্রাইম মিনিস্টার নারাসিমহা রাও যে হচ্ছে 1991 সালে ছিল, সে একটা মারাত্মক পিভটাল রোল প্লে করছে যে আমি মনমোহন সিংকে নিয়ে আসবো। তারপরে হচ্ছে মনমোহন সিং ছিল ইন্টারন্যাশনাল যে ওয়াশিংটন কনসেনসাস তাদের ফলোয়ার, সো ওখানের মধ্যে যে সে কি করছে যে IMF এর পলিসি সে এমনভাবে ইমপ্লিমেন্ট করছে দেশের মধ্যে যে এগুলো দরকার, মানে হি অ্যাডপ্টেড গোয়িং অ্যাওয়ে ফ্রম দেয়ার কান্ট্রি philosophy and structure, took the foreign and Australian ideology, and they started encouraging this foreign direct investment, then abolishing the licensing system, then they had early privatization, then they gradually started trade liberalization, free trade and everything. তাদের মেইন ফোকাসটাই ছিল যে ভাই আমরা হচ্ছে আমাদের কৃষি থাকতে হবে, আমাদের একটু রুলস রেগুলেশন এগুলো থাকতে হবে, কিন্তু তার সাথে আমাদেরকে লিবারালাইজেশনের দিকে যাইতে হবে, ব্যালেন্সিং অ্যাক্ট করতে হবে। দেখেন এত সুন্দর যে আসলো এই তারা যে করলো 1990 সালের দিকে, কি হইল? অ্যাসকেলারেটেড ইকোনমিক গ্রোথ। 1991 সাল থেকে 2019 সাল পর্যন্ত ইন্ডিয়ার পার ক্যাপিটা গ্রোথ রেট ছিল 4.8%, যেটা হিন্দু গ্রোথ রেট যেটা 1991 সালের দিকে ছিল, যে 1960 সাল থেকে 1991 সাল পর্যন্ত ইন্ডিয়ার গ্রোথ রেট ছিল অনলি 1.8%. So just that development bargain brought 3% additional growth rate each year. I'm talking about each year here. So that's 28 years since 1991. That's a significant poverty reduction. যেখানে এই সময়ের মধ্যে তারা প্রায় 25 কোটি মানুষকে যে একটা এক্সট্রিম পভার্টি লাইন সেখান থেকে তারা উপরের দিকে নিয়ে গেছে। তাদের ডেভেলপমেন্ট ইন্ডিকেটর যেমন চাইল্ড মর্টালিটি, ওমেন ফার্টিলিটি, এগুলো সিগনিফিক্যান্ট এবং তারা হচ্ছে প্রায় ইন্দোনেশিয়ার লেভেলে চলে গেছে। তারপরে তাদের স্টেট ক্যাপাবিলিটি বাড়ছে, তাদের লার্নিং তারা ওইভাবে নিজেগুলো নিয়ে আসছে এবং তাদের পরবর্তীতে যতগুলো ইমপারফেকশন ছিল they are trying to learn from it and then they grew in this last period. মজার ব্যাপারটা যেটা হচ্ছে যে মানে চায়নার গ্রোথের সাথে ইন্ডিয়া যে মানে ইন্ডিয়ার যে ডিফারেন্সটা হচ্ছে, চায়না যে আমার ডেভেলপমেন্ট দরকার, এখন এই ডেভেলপমেন্টের জন্য আমাকে যদি কিছু কাট করতে হয়, কিছু মারতে হয়, কিছু মানে স্যাক্রিফাইস করতে হয়, উইল ডু ইট। দ্যাটস দ্য কাট অ্যান্ড থ্রোট অ্যাপ্রোচ অফ চায়না। বাট ইন্ডিয়া ইজ মোর সফটার ফ্রম দ্যাট পার্সপেক্টিভ। তারা তাদের যে নিজস্ব লোকাল অ্যাসপাইরেশন, কালচার, নিজস্ব যে রেগুলেশনস, এগুলোকে রেখে রেখে তারা লিবারালাইজেশনের দিকে গেছে। সো বোথ কান্ট্রি ডেভেলপড বাট টু ডিফারেন্ট ওয়ে। দ্যাট ওয়াজ বি ইন্ডিয়া ফর মি। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটু জাস্ট বলে আমরা আজকের জন্য এই পর্বটা শেষ করব। পরবর্তী পর্বতে আমরা বইয়ের যে অন্য অংশটুকু রয়েছে ওটা আলোচনা করব। আমার জাস্ট লাস্ট কিছু পয়েন্ট তুমি যেটা বললা চায়না এবং ইন্ডিয়া নিয়ে, বিশেষ করে ইন্ডিয়ার অংশটা এত সুন্দর করে ব্যাখ্যা করলা, আমি জাস্ট একটু অ্যাড যদি করতে চাই যে তোমার 47-এর পরে
90 পর্যন্ত তুমি বললা 1.8% গ্রোথটা হয়েছে। এর কারণ হিসেবে তারা তুমি যেটা বললা যে এর যে 1960 থেকে 1991 পর্যন্ত তাদের 1.8% গ্রোথ ছিল। 1.8% গ্রোথ হয়েছে। এর কারণটা ছিল যে তারা তাদের মার্কেটকে ওপেন করে নাই এবং তাদের যেই তোমার ডেমোক্রেসি ছিল, দেখো তাদের কিন্তু প্রপার ডেমোক্রেসি 47 সাল থেকে ছিল এবং কখনোই ভোটাভুটি নিয়ে কোনো সমস্যা হয় নাই। কিন্তু তারপরেও ওই ডেমোক্রেসির থাকার পরেও তোমার এই বার্গেনটা কেন আসে নাই? এর কারণটা হচ্ছে যে তোমার দেখবে ইন্ডিয়া কিন্তু তুমি যেই বললা কাস্ট সিস্টেম, এটা একটার বাইরে ওদের যে স্টেটগুলা এরা কিন্তু একসময় একটা দেশ ছিল না, পরবর্তীতে একটা দেশ হয় ঠিক, কিন্তু ওদের নিজেদের মধ্যে কিন্তু আলাদা আলাদা বার্গেন ছিল আর কি। যে আমি তামিলনাড়ু, আমি পশ্চিমবাংলা, আমি হচ্ছি তোমার বামপন্থায় বিশেষ করি, আবার তামিলনাড়ুর লোকজন মধ্যপ্রদেশ, বা এরকম এক একজনের এক এক লোক। এবং দেখবা যে তাদের কিন্তু তোমার সেন্ট্রাল ইয়েগুলো, সেন্ট্রাল যে তোমার পলিটিক্যাল পার্টি রয়েছে এর বাইরে তাদের যে লোকাল পলিটিক্যাল পার্টি তাদেরও স্টেক ছিল এবং তাদের কিন্তু ক্লায়েন্ট ছিল এবং তাদের রেন্ট সিকার ছিল অনেক বেশি আর কি। এবং তাদেরকে প্যাট্রোনাইজ করতে হইতো, যে যদি প্যাট্রোনাইজ না করতো তারা তারা পার্টিতে আসতে পারতো না। শুধুমাত্র ভোট পাওয়ার জন্য তুমি কিছু পলিসি নিতে হতো, যে এই পলিসিটা শুধুমাত্র এই গ্রুপের ভোট আমাকে নিতে হবে, যার কারণে তোমার ডেভেলপমেন্ট কোনো বার্গেন 90 সাল পর্যন্ত আসে নাই। বাট আই উড সে দে মনমোহন সিং, যে প্রথমে ইন্ডিয়ার তোমার অর্থমন্ত্রী ছিল, পরবর্তীতে কিন্তু তাকে তার এই সফলতার জন্য কংগ্রেস পরবর্তীতে যখন ক্ষমতা আসে তখন তাকে প্রাইম মিনিস্টার বানায় এবং হি ইজ ওয়ান অফ দ্য কি রিভলিউশন মেকার ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি, সাথে সাথে নরসিমা রাও। এবং আমরাও মানে কিন্তু তার একটা মানে ডিরেক্টলি ইম্প্যাক্ট এখান থেকে পেয়েছি, কারণ তারা তো আমাদের মোস্ট ক্লোজ ডোর নেইবার। আমরাও ওই সময় কিন্তু বলতে গেলে যদি ট্রুলি মানে একদম ওপেন করে দেওয়া যায়, মার্কেট ওপেন করে দেওয়া যায় আর কি, এটাও কিন্তু আমরা ওইখান থেকে একটা আইডিয়া পেয়েছিলাম। যাই হোক, তোমার যদি আর কোনো এই বিষয়ে আমি একটু ভাই, আমি তো একটু ছোট মানুষ, আমি তো ইনএক্সপিরিয়েন্সড লোক, এত বেশি অভিজ্ঞতা নাই। হ্যাঁ, বাট আমি একটু মনে করতে চাই আমাদের প্রিভিয়াস ফাইন্যান্স মিনিস্টারদেরকে। কেন জানি আমার কাছে এই বইটা পড়ার পরে আমি তাদের প্রতি অনেক রেসপেক্ট বেড়ে গেছে আমার। আচ্ছা, আমি এটা বলতাম কিবরিয়া, সাইফুর রহমান, দে ওয়ার লিজেন্ডারি লোক। ফরাসউদ্দিন আহমেদ স্যার, যিনি আমাদের যে এখনকার যে বাংলাদেশ ব্যাংক গভর্নর ছিল। ভাই আমরা পলিটিক্সে না থাকি, আমরা তাদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলি। আমি তোমার বাংলাদেশ চ্যাপ্টার আমি বলবো যে বাংলাদেশ ইজ লাকি ইনাফ, ইট হ্যাজ গট সাম গিফটেড ট্যালেন্টেড ফাইন্যান্স মিনিস্টার এক্সেপ্ট ওয়ান। এবং কে এটা তুমি না বললেও বুঝতে পারবা। বাট মানে বাংলাদেশে এটা আসলে ভাগ্য, যে যেই পার্টি থাকুক, সে যেই মতাদর্শেরই হোক, বাংলাদেশে এই পর্যন্ত অল থ্রু দ্য টাইম গিফটেড সাম অফ দ্য গিফটেড ট্যালেন্টেড এবং হার্ড ওয়ার্কিং তোমার ফাইন্যান্স মিনিস্টার পেয়েছে, এবং বাংলাদেশ যেখানে আছে তাদের বিরাট একটা কন্ট্রিবিউশন রয়েছে আর কি। তো তুমি দেখা যায় পলিটিক্যালি একটু টার্মোয়েল পাকায় ফেলতে, এই জন্য আমি কথাগুলো বলতে হইলো আর কি। ঠিক আছে, তুমি এরপরে বলার থাকলে বলে আমরা আজকের মধ্যে এই পর্ব ক্লোজ করি, পরে তোমার অন্য পর্ব যদি কথা বলা। আমি ওনাদেরকে নিয়ে আমাদের নেক্সট পর্বে কথা বলবো, আমাকে বলতেই হবে। ওকে, ঠিক আছে, কিন্তু আমি জাস্ট তারপরে সবার জন্য একটু মনে করে দিতে চাই, উই লিটারালি হ্যাড অ্যামেজিং ফাইন্যান্স মিনিস্টার্স, অ্যামেজিং সেন্ট্রাল ব্যাংক গভর্নর্স। আমরা যে আজকে বলতেছি এই সরকার এটা করছে, ওই সরকার এটা করছে, এই সরকার ওইটা করছে, ওই সরকার এটা করছে, কেউ কিছু করে না। যা করছে এই ফাইন্যান্স মিনিস্টার গুলা করছে। They kept our economy on track. Yes, there has been a lot of trouble, there has been a lot of stealing and everything, but আপনি যখন অন্য দেশের সাথে কম্পেয়ার করবেন, আমি যখন আফ্রিকান দেশগুলো পড়ছি যে প্রত্যেকটা দেশে কেমনে মানুষ চুরি করছে, কেমনে করাপশন হয়েছে, আমার বাংলাদেশকে এখন খুবই ভালো লাগে ভাই। এত বেশি করাপশন সিরিয়াসলি অপটিমিস্টিক, সিরিয়াসলি আই এম সিরিয়াস। তুমি এগুলো সব বাংলাদেশ চ্যাপ্টারের জন্য রেখে দাও, তুমি এখন সব বলে ফেললে বাংলাদেশ চ্যাপ্টারে বলার সুযোগ পাবে না আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। দিস ইজ a good start and this book is going to give some advice for Bangladesh, and we're going to make, Tohid bhai, I'm going to make uncomfortable Tohid bhai's life a little bit next episode. No, don't do that. আমি খুবই পিছলা, একদম বাইম মাসের মতো। তুমি আমাকে ধরবা, আমি দিদি পিছলা বেরিয়ে যাবো। Okay, thank you all. Okay, Allah. See you next week. Bye.